এসএসসির ফল পেয়ে স্কুলে স্কুলে উল্লাস, সার্বিক পাশের হার 83.04%, প্রায় 1,83,000 জনের জিপিএ 5 অর্জন। আমি জিপিএ 5 পেয়েছি। আমার ইচ্ছা হচ্ছে কি এন্টারপ্রেনার হওয়া, এখন হচ্ছে বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার জন্য নতুন নতুন চান্স আছে। কি বলবো, এটা বলার প্রকাশ নাই। ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, সেরকম বড় ইচ্ছাও নেই। ওর হচ্ছে যে সাবজেক্টেও টিকবে সেটা নিয়েই ভালো করতে চাচ্ছে। মাধ্যমিকে ছেলে পরীক্ষার্থী কমার কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী, বললেন মেধা বিকাশের লক্ষ্যেই কারিকুলামে পরিবর্তন। বিরোধী দলকে রাজনীতি থেকে বিরত রাখতেই করা হচ্ছে নতুন নতুন ট্রাইব্যুনাল, অভিযোগ মির্জা ফখরুলের। একতরফা শুনানি করে সাজা দেয়া হচ্ছে অনেক রাজনীতিবিদকে। টার্মিনাল থেকে বাসের গেটলক সিস্টেম চালুর উদ্যোগ, ময়মনসিংহ জেলার যানগুলো থামবে কেবল 5টি পয়েন্টে। যাত্রীদের সহযোগিতা কামনা ডিএমপির। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। দর্শক, আমি জান্নাতুল কুলি আছি আপনাদের সাথে। সংবাদের শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো এর সাথে। প্রকাশিত হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। এবার গড়ে পাশের হার 83.04%। মোট জিপিএ 5 পেয়েছে 1,82,972 জন শিক্ষার্থী। ফল হাতে পেয়ে বিদ্যালয়গুলোতে উচ্ছ্বাসে মেতেছে শিক্ষার্থীরা। ব্যান্ড পার্টির তালে তালে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেছেন তারা। কাঙ্ক্ষিত ফলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবা মা ও শিক্ষকদের প্রতি। স্কুলগুলোতে দেখা যায় আজকের দিনেও নির্ধারিত ইউনিফর্ম পরে স্কুল এসেছে শিক্ষার্থীরা। বন্ধু সহপাঠীদের সাথে কুশল বিনিময় আর প্রাপ্ত ফলের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে তারা। যাদের ফল আশানুরূপ হয়নি তারা একে অন্যের প্রতি জানাচ্ছেন সহমর্মিতা। আল্লাহর রহমতে আমি জিপিএ 5 পেয়েছি। আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং আই থিঙ্ক এটা আমার জন্য বেস্ট গিফট। আমার ইচ্ছা হচ্ছে কি এন্টারপ্রেনার হওয়া, এখন হচ্ছে বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার জন্য নতুন নতুন চান্স আছে। কি বলবো, এটা বলার প্রকাশ নাই। মানে একটা মা অনেক কষ্ট সকল একটা বাচ্চাকে নিয়ে। ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, সেরকম বড় ইচ্ছাও নেই। ওর হচ্ছে যে সাবজেক্টেও টিকবে সেটা নিয়েই ভালো করতে চাচ্ছে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের বিষয়ে আরো বিস্তারিত কিছু তথ্য আমরা জানবো কুমিল্লা থেকে, সেখানকার সহকর্মী খোকন চৌধুরীর কাছ থেকে। খোকন, একটু জানাবেন, পাশের হার তো 79.23% কুমিল্লাতে। এই ফলাফলে বোর্ডের কর্তৃপক্ষ এবং শিক্ষার্থী, অভিভাবক সবার অনুভূতিটা কেমন? কলি, আমরা এর আগের সংবাদেও জানিয়েছিলাম যে আসলে শিক্ষক কিংবা যে বোর্ড কর্তৃপক্ষ বা সাধারণ শিক্ষার্থীরা বলছেন আসলে যারা কৃতকার্য হয়েছেন তারা কিন্তু অত্যন্ত খুশি। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এবছর কিন্তু আসলে অকৃতকার্য যে হয়েছেন এর মধ্যে কিন্তু ছেলেদের সংখ্যাই বেশি। তারা কিন্তু পরীক্ষায় যে অংশ নিয়েছেন সেটিও অংশে কম এবং পাশের হারও কিন্তু কম। সেই হিসাবে আসলে 38,000 শিক্ষার্থীর অধিক শিক্ষার্থী কিন্তু এবছর অকৃতকার্য হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই ছেলে, এবং এর মধ্যে যদি জানিয়ে রাখতে চাই মেয়েরা কিন্তু পাশের হার যেমন বেশি, তাদের পরীক্ষায় অংশগ্রহণের হারও বেশি। তারা কিন্তু 1,05,000-এর অধিক তারা অংশগ্রহণ করেছেন পরীক্ষা এবং পাশও করেছেন 1,04,000-এর অধিক। তা আমি আসলে ছেলে শিক্ষার্থীরা কেন এবছর এতটা পিছিয়ে পড়ার কারণ সম্পর্কে আমি এই মডার্ন স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছেন তার কাছে একটু জানতে চাইব। এবছর আসলে ছেলেরা এই পরীক্ষায় পিছিয়ে থাকার কারণ কি বলে মনে হয়? আসলে যদিও আমার এখানে এটা প্রভাব পড়ে নাই, কারণ আমরা সর্বোচ্চ জিপিএ 654 জন পেয়ে কুমিল্লা মডার্ন হাই স্কুল কুমিল্লা বোর্ডে শীর্ষস্থান করেছে এবং আমার পাশেরা নিয়ে 4-3। কিন্তু পার্শ্ববর্তী আসলে গ্রাম ভিত্তিতে আমি মনে করি যে আসলে করোনার প্রভাবে সেটা শিক্ষণ ঘাটতি হয়েছিল এবং যে কারণে এবছরেই পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে। এই কারণে আমার দৃষ্টিতে আমার মনে হয়েছে যে কারণে একটু ফলাফল একটু পার্সেন্টেজ কম। কিন্তু এটা শহর পর্যায়ে তেমন নেই, কিন্তু গ্রাম পর্যায়ে সেটা প্রভাব বিস্তার করেছে। আশা করি
সেই শিখন ঘাটতি ফিল আপ হলে আগামীতে ইনশাল্লাহ আবার পাশের হার অত্যন্ত বেড়ে যাবে। এবং ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন আসলে পাশের হার সম্পর্কে যারা শিক্ষক তারা বলছেন আসলে বিভিন্ন কারণ, করোনা কিংবা তার পরবর্তী যে সময়গুলিতে সব মিলিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি কারণ আমরা ব্যাপক হারে দেখতে পেরেছি কুমিল্লা সবগুলো স্কুলে। তবে সব মিলিয়ে এখন কিন্তু আসলে কুমিল্লার যে প্রত্যেকটি স্কুলে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ চলছেন এবং যারা অভিভাবক রয়েছেন তারাও তাদের ছেলেরা যে কৃতকার্য হয়েছেন সেই বিষয়ে তারা বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করছেন, উচ্ছ্বাস পালন করছেন। ধন্যবাদ আপনাকে খোকন আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান। শিক্ষামন্ত্রী জানান, যশোর বোর্ডে সর্বোচ্চ পাশের হার 92.32%, ঢাকায় 89.32, রাজশাহীতে পরিসংখ্যান 89.25, বরিশালে 89.13, ময়মনসিংহে 84.9, চট্টগ্রামে 82.80, কুমিল্লায় 79.20, দিনাজপুরে 78.40 এবং সিলেটে 73.5% শিক্ষার্থী পাশ করেছে। এই বছর মাদ্রাসা বোর্ডে 79.66% এবং কারিগরি বোর্ডে 78.92% শিক্ষার্থী পাশ করেছে। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানসিকতার জায়গায় স্মার্ট প্রজন্ম স্মার্ট চিন্তা করবে, গতানুগতিক মানসিকতার বাইরে চিন্তা করবে, এমনটাই প্রত্যাশা তার। এই বছর সকল শিক্ষা বোর্ডে পাশের হার আমি ইতিমধ্যেই বলেছি যে সেটি ছিল 83.04%। বিগত 2023 সালে সেটি ছিল 80.39%। পাশের হার বৃদ্ধি পেয়েছে 2.65%। এবছর সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে 59,047 জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা ভালো ফল করেছে তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা কৃতকার্য হয়নি তাদের মন খারাপ না করে আস্থা নিয়ে পুনরায় চেষ্টা করার কথা বলেছেন তিনি। সকালে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এবং পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এবারের ফলাফলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মেয়েরা। ছাত্রীর সংখ্যা বেশি হয় অবশ্যই ভালো দিক, তবে ছাত্রীর সংখ্যা কেন কমছে কারণটা খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানান, অনেকেই এখন কিশোর গ্যাংয়ের দিকে ঝুঁকছে, যা উদ্বেগজনক। সেটি বিবিএসকে দেখার নির্দেশ দেন। বলেন, শিক্ষা বোর্ডগুলোকেও এই নিয়ে কাজ করতে হবে। সন্তানদের ফলাফল আশানুরূপ না হলে চাপ প্রয়োগ না করার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি। শেখ হাসিনা বলেন, মেধা বিকাশের লক্ষ্যেই নতুন কারিকুলামে পরিবর্তন আনা হয়েছে। লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে। বিরোধী দলকে রাজনীতি না করতে দিতেই নতুন নতুন ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, আদালতে একতরফা শুনানি করে অনেক রাজনীতিবিদকে সাজা দেওয়া হচ্ছে। দুপুরে দলের চেয়ারপারসন গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, কখনো যথাযথ শুনানি ছাড়া, অনেক ক্ষেত্রে আবার বিনা শুনানিতে সাজা দেওয়া হচ্ছে। রাজনীতিবিদদের সাজা দিয়ে কারাগারে রেখে বিরাজনীতিকরণের প্রক্রিয়া সম্পন্ন করার চক্রান্ত বাস্তবায়ন করছে সরকার। বলেন, আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ক্ষমতাসীনরা। বিএনপি মহাসচিব বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের রাজনীতিকে নির্বাসনে পাঠানো, আর সেভাবেই রাজনীতি এবং নির্বাচন করছে সরকার, এমনটা করেন অভিযোগ। এই সরকার কোনো জবাবদিহিতা নেই জনগণের কাছে, কোনো ম্যান্ডেট নেই এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন নাই। এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের দেয়া রুল নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ। আদালতে জিএম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ওজিউল্লাহ, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম। অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা। মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলো এখন থেকে গেট লক পদ্ধতিতে চলবে। সকাল থেকে চালু রয়েছে এই ব্যবস্থা। এই পদ্ধতিতে নির্ধারিত স্থান ছাড়া যাত্রী তোলা নিষেধ। এখন থেকে তা কঠোরভাবে মানতে হবে চালকদের। মহাখালী থেকে বাস ছেড়ে প্রথমে কাকুলি, কুর্মিটোলা, খিলক্ষেত, সবশেষ আবদুল্লাপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যাবে সেসব। আর যেসব পরিবহন নির্ধারিত এই 5 স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে পুলিশ। যাত্রীরাও যেন এসব স্থান থেকে ছাড়া যত্রতত্র হাত উঠিয়ে বাসে না ওঠে সে ব্যাপারেও অনুরোধ করেছে ট্রাফিক বিভাগ। আমাদের এরিয়াতে আমরা যাতে যানজট না হয় সেই চেষ্টাটা আমরা করতেছি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় ড্রাইভার এবং শ্রমিককে বেতনের মধ্যে আনতে পারি এবং নির্ধারিত কাউন্টার ব্যতীত যদি আমরা সকল জায়গায় আমরা গেট বন্ধ রেখে চলাফেরা করতে পারি এবং আপনার যে রুট ফ্র্যাঞ্চাইজের কাজটি যদি আমরা সফলভাবে করতে পারি তাহলে আশা করি যে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। 6 সদস্যের এই কমিটির নেতৃত্বে আছেন ডক্টর AK আব্দুল মোমেন। সকালে উখিয়া 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান তারা। প্রথমে পরিদর্শন করেন বিশ্ব খাদ্য কর্মসূচির একটি ভাউচার আউটলেট। পরে ক্যাম্প 5-এ গিয়ে মতবিনিময় করেন রোহিঙ্গাদের সাথে। পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা পরিচালিত রোহিঙ্গা কালচার মেমোরি সেন্টার। দিনভর রয়েছে আরও কর্মসূচি। বিকেলে খুরশুকুল আশ্রয়ন প্রকল্প, বায়ুবিদ্যুৎ প্রকল্প, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করার কথা রয়েছে প্রতিনিধি দলটির। বজ্রাঘাতে মৃত্যুর শীর্ষে হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জ। এছাড়া হাওর বাওর অধ্যুষিত জেলাগুলোই আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যু। এই অবস্থার জন্য বেশ কিছু কারণকে দায়ী করছেন স্থানীয়রা। প্রশাসন কিছু প্রকল্প নিলেও তা কাজে আসছে না পরিবেশবিদরা বলছেন। এজন্য কাগজে প্রকল্পের বদলে দরকার স্থানীয় জ্ঞান আমলে নেয়া। সাধারণত এপ্রিল থেকে মে জুন পর্যন্ত বজ্রপাতের মৌসুম। এবছর 1 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত 38 দিনে বজ্রপাতে সারা দেশে 74 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 35 জনই কৃষক। মৃত্যুর এই সংখ্যা সবচেয়ে বেশি হাওড়াঞ্চলে। তালিকার শীর্ষ জেলা সুনামগঞ্জ। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে হাওড় পাড়ের মানুষ। আমরা ধান কাটার মধ্যে কৃষকরা মারা যাইতে শুনছি না, যা যদি হঠাৎ একটা ঘটনা ঘটতে হইতে পারত। এখন তো মানুষের ধান কাটার মধ্যে ভয়ঙ্কর থাকে। যখন বজ্রপাত চালু হয় তখন আর মানুষ হাওড়ে থাকতে পারে না। এই হাওড়ে মাঝখানে পারে না এই হাওড়ের মাঝখানে আশ্রয় কেন্দ্র থাকতো, তাহলে কৃষকরা, জেলেরা আশ্রয় নিতে পারত। সুনামগঞ্জ হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা এবং এটা আমরা জানি। নানা কারণে, এই সমস্ত কারণে সুনামগঞ্জ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আলোচিত। সরকারিভাবে বা প্রশাসন বা জনপ্রতিনিধিরা যারা আছেন তারা বিশেষ উদ্যোগ নিতে পারেন, কৃষকদেরকে সহায়তা করতে পারেন। এই অবস্থার জন্য খোলা জায়গায় বড় গাছ কমে যাওয়া সহ সার্বিক পরিবেশ বিপর্যয়কে দায়ী করছেন স্থানীয়রা। প্রতি মৌজার মাধ্যমে সরকারি একটা পাথর ছিল, ব্রিটিশ পিরিয়ডের যে পাথর, মৌজার যে পাথর, এই পাথরগুলি থাকাতে আমাদের বজ্রপাতের সংখ্যা খুব কম ছিল। চতুর্দিকে গাছপালা লাগাইবে তাই আমরা জীবনটা বাঁচাই, তার মো একটু শান্তি পেলাম। গাছপালা লাগায় না, এই যে গাছপালা লাগাইছিল, এনে একটা চারো আসিল, সব একটা পরিষ্কার। সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের কারণেই এই বজ্রপাতটা ঘটে বলে আমি মনে করি। আমাদের বিশেষ করে গাছের সংখ্যা একেবারেই কমে গেছে। বিশেষ করে তাল গাছ সহ উঁচু যে গাছগুলো, এই গাছগুলো আমাদেরকে নানাভাবে রক্ষা করতো, কিন্তু এখন তো গাছের সংখ্যা নেই, সেভাবে লাগানোরও উদ্যোগ নেই। হতাহতের সংখ্যা কমাতে নেওয়া হচ্ছে বিভিন্ন পাইলট প্রকল্প। স্থানীয় প্রশাসনের তরফে কৃষকদের দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ 3 পরামর্শ। আগাম সতর্কবার্তা পাঠাতে 8টি বজ্রপ্রবণ জেলায় শনাক্তকরণ সেন্সর স্থাপন করেছে আবহাওয়া অধিদপ্তর। যদিও হাওরবাসী বলছে এই সংকেত পান না তারা, প্রয়োজন অধিক কার্যকর উদ্যোগ।
যখন এই সমুদ্র সীমায় বা এর কাছাকাছি যারা বসবাস করে তখন কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে তাদেরকে সংকেত জানানো হয়। সেইভাবে আমাদের হাওরের যে জনমানুষ আছে তাদেরকেও এরকম সংকেত জানাতে হবে। এখান থেকে উত্তরণের জন্য হতে পারে হিজল গাছ লাগানো যেতে পারে, তাল গাছ লাগানো যেতে পারে, এবং বিভিন্ন স্থানে স্থানে বজ্র নিরোধক যে যন্ত্রগুলো আসছে আধুনিক, ওই যন্ত্রগুলো এখানে রাখা যেতে পারে। 2016 সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকার। আমিন বাবু, যমুনা নিউজ। রাজধানীর দিনমজুরিদের টার্গেট করে ভারতে নিয়ে কিডনি বিক্রি চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিন জানান, রুবিন নামের এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। পার্শ্ববর্তী দেশের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি চক্রের সঙ্গে আন্তদেশীয় চক্র গড়ে তুলে এই অপরাধ চক্র সংগঠিত করে আসছিল একটি চক্র। এই পর্যন্ত চক্রটি 10 জনকে ভারত পাঠিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করা হয়েছে। অতিরিক্ত কমিশনার জানান, ভুক্তভোগীদের সর্বোচ্চ 3 থেকে 5 লাখ টাকা দিত চক্রটি। প্রথমে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করা হতো, পরে কৌশলে ভারতে নিয়ে গিয়ে তাদের নানাভাবে বোঝানো হতো। রাজি না হলে কিডনি বিক্রিতে বাধ্য করত তারা। এই যে চক্রটি কাজ করছে, তারা গুজরাটে কাজ করছে, কলকাতায় কাজ করছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে, সেগুলোর উপর আমরা কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য হলো যে এটি যাতে পুনরাবৃত্তি এ ধরনের ঘটনা না ঘটে। দর্শক, রাজশাহীতে আমপাড়ার তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন, আর এই নিয়ে আমরা একটু বিস্তারিত তথ্য জানবো সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, একটু জানাবেন, মধুমাসের তো শুরু হয়ে গেল, কবে থেকে রাজশাহী জেলায় আমপাড়া শুরু হবে? কলি, মধুমাসের শুরু হয়ে গেছে এবং আপনি ঠিকই বলছিলেন, এবং আজকে বেলা 12টায় জেলা প্রশাসক কার্যালয়ে ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে এবং রাজশাহী জেলা প্রশাসক যেমনটি আমাদেরকে জানিয়েছেন, এই ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী আগামী 15ই মে থেকে সকল প্রকার গুটি জাতের আম কিন্তু নামানো হবে এবং 25শে মে থেকে গোপালভোগ ও রানী পছন্দ, 30শে মে থেকে খিসরাপাত, 25শে মে থেকে লক্ষণভোগ ও লোকনাম, এবং 10শে জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা ম্যাঙ্গো যেটি রয়েছে, এবং 15 জুন থেকে আমরুপালি ও ফজলি, এবং 5 জুলাই থেকে বাড়ি আম 4 যেটি রয়েছে, 10 জুলাই থেকে আশিনা এবং 15 জুলাই থেকে গোড়মতি, 20 আগস্ট থেকে ইলামতি এবং কাটিমোনাম, ও বাড়ি আম যেটি 11 রয়েছে, সারা বছর কিন্তু সেটি থাকে এবং 3 থেকে 4 মাস পর পর কিন্তু সেটি হয়, সেটি কিন্তু সারা বছরই কিন্তু নামানো এবং সংগ্রহ করা যাবে। এবং ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে কৃষক এবং ব্যবসায়ীদের যে আম নামানোর এবং বাজারজাতকরণের যে আহ্বান, সেটি কৃষি বিভাগ কিন্তু এবং জেলা প্রশাসকের পক্ষে জানানো হয়েছে। এবং আজকে বেলা 12টায় এই রাজশাহী জেলায় আম সংগ্রহ এবং বাজারজাতকরণের এবং পরিবহনের তারিখ ঘোষণা করেছে জেলা প্রশাসক, এবং তারপরে আসলে কোন আম কোন সময় নামানো হবে সেটি কিন্তু বলে দিয়েছেন। এ বাদেও যদি বিশেষ করে আমরা রাজশাহীতে যে সমস্যাটা দেখি, যে গুটি জাতের আম, অনেক আম কিন্তু আগে পেকে যায় এবং অনেক আম চাষি রয়েছেন তারা কিন্তু সে বিষয়টি জেলা প্রশাসককে বলেছেন, এবং জেলা প্রশাসক বলেছেন যদি এই তারিখের আগে যদি কোনো আম পেকে যায় তাহলে কিন্তু যে 9টি উপজেলায় রয়েছে, বিশেষ করে পুঠিয়া, বাঘা, চারঘাট এবং দুর্গাপুর, পবা, এই এলাকাগুলোতে কিন্তু আম বেশি হয়, এবং এই এলাকাগুলোতে যদি কোনো গাছের আম একটু আগে পাকে তাহলে কিন্তু ইওনো উপজেলা নির্বাহী অফিসারকে বললে সে আম নামানোর কিন্তু যে অনুমতি সেটি মিলবে, এবং এই আমগুলো কিন্তু এই রাজশাহীর সবথেকে যে বড় হাট বানেশ্বরে সেটি কিন্তু নামানোর পরে উঠবে। কলি, ধন্যবাদ আপনাকে তারেক।